ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হয়েছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান শোয়েব। দর্শক নিশ্চয়ই জানেন যে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে নামবে আজ এবং রাওয়ালপিন্ডিতে হবে ম্যাচটি বিকেল 3টায়। এই ম্যাচ যদি হেরে যায় একই সঙ্গে গতিপথ কিন্তু নির্ধারণ হয়ে যাবে এ গ্রুপের। নিউজিল্যান্ড এবং ভারত তারা উঠে যাবে সেমিফাইনালে, বাদ পড়ে যাবে বাংলাদেশ, সাথে থাকবে পাকিস্তানও। তবে এই ম্যাচ যদি বাংলাদেশ কোনোভাবে জিততে পারে তাহলে কিন্তু সবগুলো দলেরই সম্ভাবনা থাকবে সেমিফাইনালের দৌড়ে। আমরা ওভারঅল আলোচনা করব চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে, আলোচনা করব বাংলাদেশের প্রসপেক্ট নিয়ে এই ম্যাচটাতে। আমাদের সাথে সেই আলোচনা আছেন দুজন অতিথি। আজকে আছেন সবাই আছেন আলী হাসান বাবু, ক্রীড়া সংগঠক, এবং তুষার ইমরান, সাবেক জাতীয় দলের ক্রিকেটার। দর্শক, এবার মূল আলোচনায় ফিরব। তুষার ভাই, যেমনটা বলছিলাম যে এক ম্যাচের মাধ্যমে সমীকরণটা একেবারে পরিষ্কার হয়ে যাবে এই গ্রুপের। নিউজিল্যান্ড একেবারে ফর্মের তুঙ্গে রয়েছে। পাকিস্তানে তারা এর আগে ট্রাই নেশন সিরিজ খেলেছে, তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং পাকিস্তানকে যেভাবে হারিয়েছে, কি মনে হচ্ছে বাংলাদেশ কতটা ব্যাকফুটে থাকবে এই ম্যাচটাতে? না দেখেন, আপনি যদি বিশ্লেষণ করেন তাহলে অনেক বিস্তর আলোচনা করা যায়, বাট আমার কাছে মনে হয় আজকে ডু অর ডাই ম্যাচ। যদি আমরা ভালো ক্রিকেট না খেলি তাহলে আমরা রেস থেকে ছিটকে যাবো। পাকিস্তান কিন্তু অলরেডি রেস থেকে ছিটকে গেছে। যে কোনো একটা টিম আরও কোয়ালিফাই করবে, ইন্ডিয়া তো কোয়ালিফাই করেই রয়েছে এই গ্রুপ থেকে। সো আমাদের আজকে আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা ক্রিকেট খেলতে হবে। হচ্ছে আপনার নিউজিল্যান্ড যে ফর্মে আছে পাকিস্তানের মাটিতে, এর আগেও দেখলাম যে সিরিজটা নিউজিল্যান্ডই জিতেছে পাকিস্তানের সাথে, ট্রাই নেশনটা। সো আমাদের এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে। লাইক প্রথম ম্যাচে যে মিস্টেকগুলো করেছি, ব্যাটাররা উপরের 5 জন ব্যাটার কেউই হয়তো বড় রান করতে পারেনি। অনেকে অনেক কথা বলেছে যে না আমরা হয়তো ফর্মে নাই, বাট একটা ম্যাচ কিন্তু আপনার লাইফটা চেঞ্জ করে দিতে পারে। সো এই ম্যাচটা জিততে গেলে আমাদের 3টা যে ডিপার্টমেন্ট আছে 3টা ডিপার্টমেন্টকে খুব ভালো ক্রিকেট খেলতে হবে, আদারওয়াইজ কোনো অপশন নেই আমার কাছে মনে হয়। জি বাবু ভাই, আপনি 1998 মিনি বিশ্বকাপে আয়োজক কমিটিতে ছিলেন। আপনাকে জানতে চাই যে একাদশে পরিবর্তনের সম্ভাবনা আপনি দেখছেন কি না? কারণ আমরা জানি যে দুবাইয়ে এর চেয়ে রাওয়ালপিন্ডি কিছুটা পেস ফ্রেন্ডলি উইকেট হবে, সেক্ষেত্রে নাহিদ রানার ইনক্লুশনের সম্ভাবনা আপনি কত? প্রথমে বলি যে দুবাই রাওয়ালপিন্ডিতে খেলা হবে। রাওয়ালপিন্ডি যদি আপনি পিচ রিপোর্ট দেখেন আজকে, সেখানে তারা বলছে যে ব্যাটিং ফ্রেন্ডলি হবে এবং ইনিশিয়ালি পেস বোলাররা ভালো করতে পারে সেখানে। গত খেলার যদি আপনি বিশ্লেষণ করেন, আমার মনে হয় যে সেখানে আমাদের নাহিদ রানাকে অন্তর্ভুক্ত করাটা এখন যুক্তিযুক্ত আমার কাছে মনে হচ্ছে। কার বদলে আপনি নাহিদ রানাকে? সেখানে কিন্তু দেখেন ধারাবাহিকভাবেই কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করছে না হচ্ছে আমাদের মুস্তাফিজ। এবং আমার কাছে মনে হয় কি যে আজকাল তো প্রত্যেক টিমে অ্যানালিস্ট আছে, ও অনেক ভালো বল করছিল। আমার মনে হয় প্রত্যেকটা দেশের অ্যানালিস্টে ভালো মতো, এবং পাশাপাশি সাধারণত মুস্তাফিজ যে ধরনের উইকেটে বল ভালো করে থাকেন, আমরা দেখেছি চেন্নাই সুপার কিংসের হয়ে চিপকে তিনি ভালো বল করেছেন, অন্যান্য জায়গায় আবার তিনি কিন্তু মার খেয়েছেন। রাওয়ালপিন্ডির উইকেটটা কিন্তু যেহেতু আপনি বলছিলেন যে ব্যাটিং ফ্রেন্ডলি, পাটা উইকেট হবে, এই ধরনের বোলার, ট্রিকি বোলারদের ক্ষেত্রে খুব বেশি সহায়তাও পাবেন না। আমি যদি আরেকটু ফাইনাল পয়েন্টে যাই, ও আমার চেয়ে ভালো বলতে পারবে। দেখেন, ওর বল কিন্তু ভেতরের দিকে আসে কম, ও অ্যাঙ্গেল করে বের করে দেয় বলটা। এইটা এখন মোটামুটি বিশ্বের সবাই জানে, তো তারা সেইভাবেই প্রস্তুত নিয়ে খেলে। আর আমাদের নাহিদ রানা তো রিসেন্টলি ও প্রুভ করেছে অনেক জোরে বল করে এবং খুব একটা খারাপ বল কোনো সময়, ব্যাড বল খুব একটা করে না সে। তা আমার মনে হয় জিততে গেলে আমাদের বেস্ট শক্তিটা নিয়েই নামা উচিত। সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে নাহিদ রানার ইনক্লুশনটা হলে টিমের শক্তিটা বাড়বে। তুষার ভাই, আরও একটা ইনক্লুশনের হয়তো বা হতে যাচ্ছে, কেননা মাহমুদুল্লাহ তিনি এর আগের ম্যাচটাতে ইনজুরির কারণে খেলেননি, এবং পাশাপাশি তাহিদ হৃদয় পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন আমরা যতটুকু জানতে পেরেছি। সেই জায়গাটা থেকে মাহমুদুল্লাহর যদি ইনক্লুশন হয়, সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় মিডল অর্ডারের পরিবর্তনটা কেমন হবে? পরিবর্তন তো অনেক হতে পারে। আমার কাছে যেটা মনে হয় যে সৌম্য সরকারকে হয়তো বা ড্রপও দিতে পারে, কিংবা নাজমুল শান্ত তো অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে খেলছে। নাজমুল শান্তও কিন্তু বাজে একটা ফর্ম ক্যারি করছে আর কি অনেক দিন ধরে, বাট ওয়ানডে ক্রিকেটে কিন্তু ইন বিটুইন নাজমুল শান্ত অনেক ভালো ক্রিকেট খেলছিল। এখন মাহমুদুল্লাহ যদি আপনাকে টিমের ভিতরে আনতে চান তাহলে বাকি থাকলো একমাত্র মুশফিকুর রহিম। উইকেট কিপিং জাকির আলী অনেক করতে পারে। আমার কাছে যেটা মনে হয়েছে, ফার্স্ট ম্যাচে আপনি মুশফিকুর রহিমকে এত পিছনে নামানোটা উচিত হয়নি। যেহেতু আমরা তাকে অনেক দিন ধরে চিনি, চারপাশে সে ভালো ক্রিকেট খেলে থাকে অনেক দিন ধরেই আর কি। লাইক 10 বছরের ধরে সে কিন্তু 4-5-এর ভিতরে ব্যাটিং করে, 6-7-এ কখনো আমরা ব্যাটিং করতে দেখিনি মুশফিকুর রহিমকে। সো আগে আপনাকে টিমটা দেখতে হবে যে
কাকে 4-এ খেলাবে, কাকে 5-এ খেলাবে, কাকে 6-এ খেলাবে। মাহমুদুল্লাহকে যদি খেলান ঠিক আছে, রিপ্লেসমেন্ট মুশফিকুর রহিমের জায়গায় খেলাইতে হবে, বিকজ মাহমুদুল্লাহ অ্যাজ এ ফিনিশার, কিন্তু হচ্ছে আপনার মুশফিক কিন্তু ফিনিশার না। সো ফার্স্ট ম্যাচে তাকে একটু উপরে ব্যাটিং করা, আপনি মুশফিকুর রহিমকে একটু কিছুটা এগিয়ে আনার পক্ষে। অবভিয়াসলি আপনাকে ওকে সময় দিতে হবে, ক্রিজে একমাত্র ডিপেন্ডেবল প্লেয়ার আমার কাছে যেটা মনে হয়েছে মুশফিকুর রহিম। বাট লাস্ট ম্যাচে কিন্তু তাহিদ হৃদয়, তারপরে হচ্ছে জাকির আলী, অনেক দুইজনই কিন্তু ভালো ক্রিকেট খেলেছে। হ্যাঁ, বিট লাকি জাকির আলী ফার্স্ট বলে যদি আউট হয়ে যেত তাহলে কিন্তু সিনারিও অন্যরকম হতে পারতো। 200 রান করা, 200 রানও বল, 150-এর ভিতরে আমরা হয়তো বা বুক হয়ে যেতে পারতাম। সো এই জায়গাটা মাহমুদুল্লাহর ইনক্লুশনটা যদি হতে যায় তাহলে আপনি উপর থেকে যখন একজন ওপেনারকে বাদ দিতে পারেন, অথবা মুশফিকুর রহিমের জায়গায় আপনি মাহমুদুল্লাহকে খেলাতে পারেন। জি, তুষার ভাই, আমাদের দুইজন প্রতিনিধি এই চ্যাম্পিয়ন্স ট্রফি কভার করছেন। একজন পাকিস্তানে আছেন এবং আরেকজন আছেন দুবাইতেই, তিনি অবস্থান করছেন। অবশ্য জহির সাগর আছেন পাকিস্তানে, রাওয়ালপিন্ডিতে এই মুহূর্তে তিনি অবস্থান করছেন। জহির সাগর, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে? সাগর, একটু জানতে চাই, এই ম্যাচকে ঘিরে পাকিস্তানে সাধারণত আমাদের যারা বাংলাদেশি রয়েছেন তুলনামূলকভাবে সেই সংখ্যাটা কম, সমর্থকদের সংখ্যাটা কম থাকে, যদিও ম্যাচ শুরু হতে এখনও একটা দীর্ঘ সময় বাকি, 2.5 ঘন্টার মতো বাকি রয়েছে। কি মনে হচ্ছে দর্শক প্রিয়তাটা, বাংলাদেশের সমর্থনটা রাওয়ালপিন্ডিতে কেমন থাকবে? পাশাপাশি এই ম্যাচে বাংলাদেশের কোন জায়গাটাতে উন্নতির জায়গা রয়েছে? রেদওয়ান শোয়েব, পাকিস্তানি যারা আছেন এখানকার, তাদের নিজের দেশের জন্য কিন্তু আজকে বাংলাদেশকে সমর্থন করতে হবে। কারণ আপনি ভালো করেই জানেন যে ভারত ইতোমধ্যেই প্রায় সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। সে জায়গায় আরেকটা দল, সেটা নিউজিল্যান্ড, বাংলাদেশ নাকি পাকিস্তান হবে তার নির্ভর করছে আজকের ম্যাচের উপরে, কিন্তু অনেকটাই নির্ভর করছে। সে জায়গায় পাকিস্তানেরও আজকে নিউজিল্যান্ডকে বাংলাদেশ হারিয়ে দিলে তাদের কিন্তু একটা সুযোগ থাকবে, সে জায়গায় তারা নিঃসন্দেহে বাংলাদেশকে সাপোর্ট করবে। আর আমরা গতকালকে সংবাদকর্মীরা যতজন পাকিস্তানের সাথে কথা বলেছি সবাই বলেছে পাকিস্তানের পরে দ্বিতীয় দল হিসেবে তারা যে দলটাকে সাপোর্ট করছে সেটা নিঃসন্দেহে বাংলাদেশ। আর আপনি ভালো করেই জানেন যে বাংলাদেশে যেমন পাকিস্তান দল একটা সমর্থন পায়, ঠিক তেমনি এই পাকিস্তানেও কিন্তু বাংলাদেশি সমর্থন পাবে বাংলাদেশ দল। আর আপনি যেটা বলছিলেন বাংলাদেশ দলের কোন জায়গায় উন্নতি দরকার, নিঃসন্দেহে বাংলাদেশের ব্যাটিং উন্নতি দরকার। কারণ প্রথম ম্যাচে আমরা যেটা দেখেছি, টপ অর্ডার দারুণভাবে ব্যর্থ হয়েছে, পাশাপাশি পেস বোলারদের কাছ থেকে যেই পটেনশিয়াল, যেই সার্ভিসটা চেয়েছিল টিম ম্যানেজমেন্ট, সেটা কিন্তু বাংলাদেশি পেসাররা কিন্তু শো করতে পারেনি। সে জায়গায় আজকে ব্যাটারদের পাশাপাশি বোলারদেরকেও দেখাতে হবে। যদিও রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে আমরা কিউরেটরদের সাথে কথা বলেছিলাম, টম হেমিং, যিনি আগে বিসিবির কিউরেটর ছিলেন, এখন পিসিবির হেড কিউরেটর, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে কম করে হলেও 280 থেকে 300, এমনকি 350 রান হলেও অবাক হওয়ার থাকবে না। কারণ আমরা গতকালকে দেখছিলাম পিচ একেবারেই কিন্তু ঘাস ছাড়া, একেবারে বাদামি রঙের, অর্থাৎ যেখানে ব্যাটারদের জন্য স্বর্গরাজ্য বলা যেতে পারে। সে জায়গায় বাংলাদেশের ব্যাটারদের জন্য কিন্তু দারুণ সুযোগ রানে ফেরার। শোয়েব। সাগর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আরও একজন সহকর্মী যুক্ত হচ্ছেন, তিনি দুবাই অবস্থান করছেন এই মুহূর্তে, আরিফুল ইসলাম। আরিফ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আরিফ, আমার কাছে যেটা মনে হচ্ছে যে ভারত যেভাবে খেলছে, হয়তোবা তাদের সেমিফাইনাল ফাইনালের একটা দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে, হয়তোবা আপনাকে দুবাইতেই থাকতে হতে পারে। ওভারঅল দুবাইয়ের এই মুহূর্তে পরিস্থিতি কি? আরও একটা ম্যাচ হয়তোবা রয়েছে, হয়তোবা নয়, আছে ভারত এবং নিউজিল্যান্ডের। হয়তোবা শেষ পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারি সেটা গ্রুপ শ্রেষ্ঠত্বের নির্ধারণী ম্যাচের দিকে যেতে পারে। সেখানে সবসময় ভারত পাকিস্তানের সমর্থন বেশি থাকে। ওভারঅল দুবাইয়ের পরিস্থিতিটা কি? দেখুন, দুবাইয়ের পরিস্থিতি বলতে সেটা একটা মাত্র দল আজকে দুবাইয়ে থাকবে, সেটা হচ্ছে ভারত, এবং পাকিস্তান তারা নিজ দেশে ফিরে যাবে। এবং আজকে কিন্তু লাইন আপটা চূড়ান্ত হয়ে যেতে পারে। যদি বাংলাদেশ হেরে যায় সেক্ষেত্রে কিন্তু এই গ্রুপ থেকে ইকুয়েশনটা মিলে যাবে যে কারা সেমিতে যাচ্ছে। ভারতের সঙ্গে নিউজিল্যান্ড, যদি আজকে নিউজিল্যান্ড জিতে যায়। এবং সব থেকে বড় ব্যাপার ছিল এটাই যে এবারের টুর্নামেন্টে ভারতের যে ইগো, সেটার কারণে পাকিস্তানে এসে আয়োজক পাকিস্তান তারা দুবাইয়ে এসে ভারতের সঙ্গে খেলেছে, এবং মাঠের ক্রিকেটেও ভারতের যে দাপট সেটা অব্যাহত ছিল। এবং পাকিস্তান তারা নিজ দেশে ফিরে যাচ্ছে এমন একটা ইকুয়েশন নিয়ে যে তাদের তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশের দিকে, যে বাংলাদেশ আর নিউজিল্যান্ডকে হারাতে পারবে কিনা। যে দলটা নিজেরাও প্রথম ম্যাচে ভারতের সঙ্গে
হেরেছে। আমরা এমনি ক্রিকেট বিশ্লেষকদের সঙ্গে যখন কথা বলেছি, দুবাইয়ে যাদের সঙ্গে দেখা হয়েছে, বেশিরভাগই বলেছে যে পাকিস্তান দলটা বাংলাদেশের সঙ্গেও হেরে যেতে পারে। তাদের বর্তমান যে অবস্থা ড্রেসিং রুমে এবং ক্রিকেটারদের যে ফর্ম, সেক্ষেত্রে বাংলাদেশ দলেরই বেশি চান্স রয়েছে। তবে বাংলাদেশ দলের পাকিস্তানের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ড ম্যাচটা আজকে রাওয়ালপিন্ডিতে কেমন করে সেটা দেখার বিষয়। এই মুহূর্তে যদি বলি, 3-4টা ভেন্যু যতগুলো আছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে, কোনো ভেন্যুতে আসলে ক্রিকেটের অ্যাক্টিভিটি নেই। শুধুমাত্র বাংলাদেশ এবং নিউজিল্যান্ড ম্যাচ ছাড়া কোনো দলের অনুশীলন নেই আজকে, এবং সবাই সবার মতো করে ড্রেসিং রুমে থাকবে। এবং এই ম্যাচটার দিকে অনেকের নজর থাকবে যে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড কেমন করে, বিশেষ করে পাকিস্তানের। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেল ক্লেমন্ট বিয়ন্ড দ্য গাড়িতে। ফিরে এসে নিশ্চয়ই আরও আলোচনা হবে ম্যাচ নিয়ে। দর্শক, ফিল্ম ক্লেমন্ট বিয়ন্ড দ্য গ্যালারিতে আমরা আলোচনা করছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে। বাবু ভাই, আমরা বলছিলাম যে টপ অর্ডারকে আসলে জ্বলে উঠতেই হবে, এবং টপ অর্ডারের আমরা এর আগের ম্যাচটাতে যেটা লক্ষ্য করেছিলাম যে একেবারে ধস নেমেছিল, 5 উইকেট পড়ে গিয়েছিল খুব অল্প রানের মধ্যে। সেখান থেকে একটা ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছিল তাওহিদ হৃদয় এবং জাকির আলীর মধ্যে। তো এই টপ অর্ডার আসলে ঘুরে দাঁড়ানোর, তারা দীর্ঘদিন ধরেই আসলে ব্যাট প্যাচে রয়েছে। আমি যদি অধিনায়কের কথা বলি, কিংবা সৌম্য সরকার অধারাবাহিক পারফরমেন্স, ইভেন তানজিদ তামিমের কথাও যদি বলি, আপনার কাছে কি মনে হয় যে, এবং কোনো বিকল্পও কিন্তু নেই সেভাবে আমাদের টপ অর্ডারের ব্যাটিংয়ে? আসলে আমাদের যা শক্তি তাই নিয়ে তো খেলতে হবে। এখানে আমার যেটা মনে হচ্ছে, আমি যদি ওর সূত্র ধরে বলি, যে আমাদের এখানে মুশফিক একটা স্টেবল প্লেয়ার, ওকে লম্বা সময় খেলতে দিতে হবে। তো ওকে যদি উপরে উঠাতে হয়, সেই ক্ষেত্রে যদি পরিবর্তন করতেই হয় টিমের মধ্যে, আমার মনে হয় সৌম্য সরকারকে বসানো যেতে পারে, সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ আসতে পারে, তাহলে আমাদের মুশফিক একটু উপরে আসতে পারে। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, ওডিআইতে কিন্তু আমাদের ক্যাপ্টেনের বিরাট রেকর্ড, 57 ওর ব্যাটিং অ্যাভারেজ। ওকে এটা প্রুভ করতে হবে আজকে। আপনি দেখেন হয়তো গত একটা বছর ধরে তো কিছুটা রানে কমে আছে, কিন্তু রেকর্ড কিন্তু দেখবেন 2024-এ কিন্তু হিজ অ্যাভারেজ ইজ 57। সোজা কথা না কিন্তু। আরেকটা হচ্ছে যে এই যে উইকেটটা আজকে খেলা হবে, আপনারাও আমাদের ওইখানকার ভাইদের রিপোর্ট শুনলেন, তার মানে ব্যাটিংটার জন্য সহায়ক। এই সহায়ক উইকেটে আমার মনে হয় যে আমাদের টপ অর্ডার, এইখানে কিন্তু একটা T20 আর 50 ওভার্স কিন্তু ডিফারেন্ট বল গেম, ধরে খেলতে হবে। একটা ছেলেকে আপনি একটু আগে আলাপ করছিলাম আমরা যে কালকে বিরাট কোহলি যে ব্যাটিং করলো, ও 4 মেরেছে, খুবই কম, সিঙ্গেলস ডাবলস খেলছে। আমাদেরও সেটাই কিন্তু করতে হবে। এবং আমাদের প্রচুর পরিমাণে ডট বল হয়, এবং আমাদের নির্ভরশীলতাটা 4-6 উপরই না। এখানে 50 ওভার্স খেলা আপনাকে সিঙ্গেলস বের করতেই হবে, এবং সুযোগও থাকে সেখানে। আপনি যদি আরেকটা জিনিস হচ্ছে কি, দেখেন আমি গত খেলাটা যদি বলি, একটা পর্যায়ে খারাপ অবস্থা ছিল, ভালো অবস্থা চলে গেছে। এই দুজন ব্যাটসম্যানকে কিন্তু যারা টিকে যায় তাদের শেষ করে আসতে হবে। আরেকটা আমার কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে তৌহিদ হৃদয় কেন ইনজোর্ড হবে, ফিটনেস কেন হয়নি? এই প্রশ্নটি করতে চাচ্ছিলাম। 100 করার পরে একটা ছেলে আমরা শুভমান গিলকেও সেঞ্চুরি করতে দেখেছি, এবং তিনি কতটা সাবলীল। আমাদের ফিটনেসটা কেন, আমরা তো ফিটনেস নিয়ে তো কোনো সমস্যা হওয়ার কথা না। আমাদের সব কোচ আছে, আমাদের ফিজিও আছে, আমাদের সবাই আছে, ডায়েটিশিয়ান আছে আমাদের। ইভেন আমাকে জাকিরের মুভমেন্টও আমাকে কিন্তু মনে হচ্ছে যে সে ফুল ফিট না, তাই না? তো সেই ক্ষেত্রে এখানে এখন তো আর ওটাকে রিকভার করার কোনো উপায় নেই, বাট তারপরেও আমার মনে হয় যে এই দিকগুলি আমাদের ভবিষ্যতে চিন্তা করতে হবে। আর আজকের টিমে আমার মনে হয় যে দুইটা পরিবর্তন আমার মতে, যেটা আমি বললাম, একটা নাহিদ রানাকে যদি ইন করানো যায়, আর টিমে ব্যাপক পরিবর্তন করার সুযোগ নেই, মাত্র 15 জন প্লেয়ার, আর সৌম্য সরকারের জায়গায় যদি মাহমুদুল্লাহ রিয়াদকে আনা যায়, তাইলে আমার ধারণা যে একটা আমাদের শক্তিতে সবচেয়ে বেশি শক্তি নিয়ে নামার সম্ভাবনা হবে। সবার কাছে জানতে চাই যে এই ফিটনেস ইস্যুটাকে উস্কে দিচ্ছে। তার আগের দিন আমরা একটা ছবি ভাইরাল হয়েছে দেখেছি যে ক্রিকেটাররা তারা সবাই একসাথে ডিনার করছে, এবং ডিনারে কোল্ড ড্রিঙ্কস, যেটা নাকি মোটামুটিভাবে বলা যায় যে সাধারণ মানুষের জন্যই আসলে একটা প্রোহিবিটেড খাবার, সেটা সেই কোল্ড ড্রিঙ্কস তারা খাচ্ছেন। সেটা আসলে বিষয়টাকে উস্কে দেয় এই ধরনের কন্ডিশন। এবং এই রকম আন্তর্জাতিক ম্যাচ বলুন কিংবা টুর্নামেন্ট বলুন, এবং যে লেভেলে জাতীয় ক্রিকেটাররা খেলেন, এখানে এসে এই ধরনের ফিটনেসের ঘাটতি কতটুকু মানা যায় আপনার কাছে? মানে আপনি নিজেও তো খেলেছেন এবং কোচ। ডেফিনেটলি আসলে মডার্ন ডে ক্রিকেটে আপনাকে ফিটনেসের প্রতি সচেতন হতে হবে। বাট আমরা যখন ক্রিকেট খেলেছি, লাইক আপনি বিলিভ করবেন না, সানাত জয়সূরিয়া মর্নিংয়ে, মানে আমাদের ম্যাচ ডেতে সে এসে পান্তা ভাত খাচ্ছে, ঠিক আছে? এইটাও তো মানে বিশ্বাসযোগ্য না। হ্যাঁ,
মানে এটা যার যার কাছে যার যার ব্যক্তিগত ব্যাপার। শ্রীলঙ্কান ফুড অন্যরকম, হ্যাঁ, এবং সবাই আমরা একটু দেখি একটু বালকি। শ্রীলঙ্কাতে একটু বাল্কি প্লেয়ার আছে, আনাত সিরিয়াস আনাত ওইভাবে তাকে মেনটেন করেছে। এখন আমাদেরকে ওইভাবে আর কি, লাইক এই নিয়ে অনেক কথা হয়েছে, আমরা দেখলাম যেটা যে তাহিদ হৃদয় কেন ইনজুর হলো, তারপরে গিল কেন এত 100 মারলো কিন্তু ইনজুর। এটা হচ্ছে ধরেন আপনার ডিহাইড্রেশনের একটা ব্যাপার থাকে, রাতে যদি পর্যাপ্ত পানি খান সেক্ষেত্রে হয়তো বা ইনজুরিটা অ্যাভয়েড করা যায়, এটা যার যার পার্সোনাল ব্যাপার আসলে। আপনি ফিটনেস নিয়ে বাংলাদেশ দলের মোটামুটি আপনি ফুল মার্কস দিচ্ছেন, ফিটনেস আপনার কাছে মনে হচ্ছে যে ক্রিকেটাররা ঠিক? না, আপনি যে কোনো কারণে সামহাও যে কেউ ইনজুরি হতে পারে। যেমন ফাকার জামান প্রথম ম্যাচে রানিং করতে গিয়ে একটা বল স্টপ করতে গিয়ে হঠাৎ করে ইনজুরিতে পড়লো, এটাও দেখতে হবে। ক্র্যাম্পটা আসলে হতেই পারে। এখানে ফিটনেস তারপরেও সচেতনতা খুবই দরকার আমার কাছে যেটা মনে হয়েছে। যার যার জায়গা থেকে সে যদি সচেতন হয় তাহলে হয়তো বা কম ইনজুরিতে পড়তে পারে, আমার কাছে এটা মনে হয়। কিরকম রান বাংলাদেশ করলে সেটা ডিফেন্ডেবল হবে বলে আপনার মনে হয়? আমি একটা হিস্ট্রি বলি, সেটা হচ্ছে যে রাওয়ালপিন্ডি উইকেটে বিলো 200 হয়েছে 7 বার, 200 থেকে 250 মধ্যে হয়েছে 6 বার, 250 থেকে 299 হয়েছে 8 বার, 300 প্লাস হয়েছে 5 বার। তার মানে 13 হয়ে আছে কিন্তু। আর এখানে আমার যা এই লাস্ট ট্রাই নেশনের যে খেলা দেখলাম বা এখনো যা রান টান হচ্ছে, সেখানে অ্যারাউন্ড 300 রান না করলে ডিফেন্ড করা আসলেই কঠিন। এবং ওই রকম চিন্তা করেই ব্যাটিং করতে হবে। তার মানে টি-20 ব্যাটিং না, কিন্তু আমি বারবারই একটা কথা বলছি যে সেখানে ধরে খেলতে হবে। টি-20ও না, এবং প্রথাগত যে ওয়ানডে ব্যাটিং আমরা যেটা বলে থাকি যে 250 প্লাস, বা সেটাও যে খুব বেশি ডিফেন্ডেবল হবে বলে আপনার মনে হয়? 250 আমার তো এই উইকেট দেখে মনে হচ্ছে না যে 300 এর কাছাকাছি হতে হবে। এবং সেই সাথে ওই হয় কি, ম্যাচ জিততে গেলে সব ডিপার্টমেন্টে ভালো করতে হবে আপনাকে। এখানে কোনো জায়গায় যে একটু ঘাটতি থাকলে যেটা আসলেই কঠিন। এবং সেই ক্ষেত্রে যদি 300-র কাছাকাছি দেয় তখন বোলারদের দায়িত্ব হয়ে যাবে এটাকে ডিফেন্ড করা। জি, তুষার ভাই আপনার কাছে জানতে চাই, একটু ভবিষ্যৎবাণী করুন যে কোন 4টা দল সেমিফাইনালে আপনি দেখছেন? মোটামুটি ভাবে তো এই গ্রুপটাতে মানে বোঝাই যাচ্ছে যে এই গ্রুপ থেকে তো হয়তো বা আমরা যদি আজকে জিততে পারি তাহলে একটা চান্স থাকবে, পাকিস্তানকে হারাতে হবে আবার। বাট নিউজিল্যান্ডের চান্সটা একটু বেশি আছে আমার কাছে যেটা মনে হচ্ছে। যে ধরনের ক্রিকেট খেলছে লাস্ট 1-2 ইয়ার্স, তাদেরকে এগিয়ে রাখবো। ইন্ডিয়া তো অলরেডি আর কি ধরেন এক পা দিয়ে রেখেছে, ওই দিকটা খুব ইন্টারেস্টিং। ইংল্যান্ড এত সুন্দর ক্রিকেট খেললো, তারপরেও মানে যেভাবে চেস করলো অস্ট্রেলিয়া, তারপর সাউথ আফ্রিকা, এই 3টা টিমের ভিতরে যে কোনো 2টা টিম হয়তো বা যেতে পারে। বাট আপনি এই 3টা দল থেকে কোন দুটিকে এগিয়ে রাখবেন? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা? ইংল্যান্ড কিন্তু হ্যাঁ রান ভালো করেছে, ইন্ডিয়াতে কিন্তু রেজাল্ট করতে পারেনি তারা। সেই ক্ষেত্রে আমার কাছে সাউথ আফ্রিকার খেলা দেখে মনে হচ্ছে ওদের বোলিংয়ে একটু বেশি ধার আছে। অস্ট্রেলিয়া কিন্তু তাদের সেই অর্থে ফুল টিম নাই, একদমই নেই, এবং 5জন একেবারে একাদশের ক্রিকেটার তাদের মিস করছে। সেই ক্ষেত্রে আসলে প্রেডিক্ট করা ডিফিকাল্ট। তারপর আমি বলবো যে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা মনে হয় দক্ষিণ আফ্রিকা। এবং আমার যেটা মনে হয় যে সাউথ আফ্রিকা ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটা হয়তো একটা নির্ধারণী ম্যাচ হতে পারে। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। যে দল যেভাবেই উঠুক না কেন, আমরা চাই যে বাংলাদেশ দল কোনো না কোনোভাবে টিকে থাকুক এবং একটা ভালো ফলাফল আমরা দেখতে চাই। শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।